একটা সমীক্ষা বলছে মধ্যবিত্তকে সব থেকে বেশি একদম সম্পূর্ণভাবে পঙ্গু করে দিতে পারে একটা মেডিকেল এমার্জেন্সি যথেষ্ট, এনাফ মধ্যবিত্তকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে দেওয়ার জন্য। আর এই মেডিকেল এমার্জেন্সি থেকে আপনি পালাতেও পারবেন না। আপনি তো বলতে পারবেন না যে আপনার হাত ভাঙবে না, আপনি ধাক্কা খাবেন না, আপনার ডায়াবেটিস হবে না বা সিরোসিস অফ লিভার হবে না। কারণ একজন জ্যোতিষীরও কিন্তু হাত পা ভাঙে, তারও একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ক্যান্সার হতে পারে। কাজেই এখান থেকে আপনি পালাতে পারবেন না। আবার আরেকটা সমীক্ষা বলছে আমাদের দেশের মধ্যবিত্ত যে সমাজ, তারা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীকে তারা ভালোবাসেন। ঠিক যেমন আপনি খেয়াল করে দেখবেন যে এই পশ্চিমবঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মানুষজন যারা রয়েছেন, তারা দিদিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সির সামনে পড়লে, এই যে শর্তটার কথা বললাম যে এটা এনাফ মধ্যবিত্তকে পঙ্গু করে দেওয়ার জন্য, এই একটা মেডিকেল ইমার্জেন্সি থেকে সম্পূর্ণভাবে আপনার ভালোবাসা, আপনার স্বাস্থ্যসাথী বা আপনার আয়ুষ্মান ভারত কোনোটাই আপনাকে পুরোপুরি বাঁচাতে পারবে না। কে বাঁচাতে পারবে? আপনার পকেটের টাকা। এবার আপনি ভাবলেন মেডিকেল ইন্স্যুরেন্স করাবেন, আপনি কত 6 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখলেন। এরপরে এই মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাটা আপনার ক্লিয়ার হবে কিনা, কবের মধ্যে আপনি পাবেন, কতদিন টেনশনে বসে থাকতে হবে, কতগুলো ফোন করতে হবে, কতবার চক্কর কাটতে হবে, এটা না একদম জুয়া খেলার মতো। এবং এইটা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না আমাদের দেশে। কথা হয় তখন যখন জানা যায় যে বলিউডের একজন সুপারস্টার সাইফ আলী খান, তিনিও মেডিকেল ইন্স্যুরেন্স করে রেখেছেন এবং তার ইন্স্যুরেন্সের টাকা 2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, 2 দিনের মধ্যে তিনি টাকা পেয়ে যান। তখন ভারতের মধ্যবিত্ত মানুষজন বলতে শুরু করেন যে ও আচ্ছা, এত তাড়াতাড়ি এত সহজেও ইন্স্যুরেন্সের টাকা ক্লিয়ার হয়ে যায়, মানে ওই লাথাই জুথাই লাইনে দাঁড়িয়ে থাকা, ফোন করা, টেনশন করা, এত দিন ধরে ঘোরা, হয়রানি, এগুলো ম্যান্ডেটরি নয়, এভাবেও টাকা পয়সা পাওয়া যায়। তো সেই মধ্যবিত্ত মানুষজন যারা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, হোয়াটসঅ্যাপে এত বড় বড় মেসেজ পান, সেগুলো দেখেন, পড়েন, বিশ্বাস করেন, অন্যদের পাঠান, এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে গিয়ে যাদের একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যায়, তাদের জন্য এবারের বাজেটে কি থাকলো? মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের দিক থেকে আপনি কোনো রকম কোনো সুযোগ সুবিধা পেলেন না। এরপর তাহলে কি কি দেখা যাচ্ছে সেদিকে আমরা এগোই। ইন্ডিয়া ইজ এ ট্যাক্স অ্যাভার্স কান্ট্রি। আমি বলছি না এই কথাটা, দক্ষিণ পন্থায় বিশ্বাসী বেশিরভাগ মানুষজন এই কথা বলেন। 2017 নাগাদ অরুণ জেটলি একটা এই নিয়ে বেশ ফলাও করে লেখাও লিখেছিলেন এবং তিনি বলছেন ভারতের মানুষজন এতটাই ট্যাক্স দিতে চান না যে তারা পাকাল মাছের মতো ট্যাক্স ফাঁকি দিয়ে বেরিয়ে চলে যান এবং তার ফলে সরকারের আয় কমে যায়। তো অরুণ জেটলি হচ্ছেন সেই মানুষ যিনি, আপনারা জানেন, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সেটা নিয়ে এসেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। এবং এই জিএসটিটা কি না, আপনার খেতে, পড়তে, চলতে, উঠতে, বসতে, যে কোনো জায়গায় যেতে, যে কোনো সার্ভিস পেতে যে ট্যাক্সটা দিতে হয় সরকারকে, যে করটা দিতে হয় সমস্ত কিছুতে, সেটা হলো এই জিএসটি। তো এই জিএসটি বাবদ সরকারের আয় হচ্ছে এবং সরকারের এই আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই গত বছর ডিসেম্বরের কথা যখন বলা হচ্ছে যে সরকারের, কেন্দ্রীয় সরকারের এই জিএসটি বাবদ আয় 7% বৃদ্ধি পেয়েছে, 7% গ্রোথ, এবং সরকারের এই জিএসটি খাতে আয় হয়েছে 1.77 লক্ষ কোটি টাকা। 1.77 লক্ষ কোটি টাকায় কতগুলো শূন্য আছে গুনতে গেলে কিন্তু আপনার মুখে থুতু উঠে যাবে। কিন্তু আপনাকে যখন ট্যাক্স রিলিফ দেওয়ার কথা আসবে তখন কি হবে? এই যে সরকার জিএসটি বাবদ আয় করছে, তারপরেও কিন্তু সরকার মধ্যবিত্ত মানুষের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে এবং তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারেন না, কারণ তাদের ওই মাইনেটা ঢোকার সঙ্গে সঙ্গে নথিখানায় সবকিছু নথিভুক্ত হয়ে যায় এবং তারপর ঠিক সরকার জানিয়ে দেয় কত টাকা আপনাকে দিতে হবে, কত টাকা কাটা হবে না হবে। অন্য অনেকে ট্যাক্স ফাঁকি দিতে পারেন, কিন্তু মধ্যবিত্ত মানুষজন, চাকরিজীবী মানুষজন, তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারেন না। অতএব তাদেরকে ইনকাম ট্যাক্স কিন্তু একদম সময় মতো দিয়ে যেতে হয়। এবারের বাজেটে সেই মধ্যবিত্ত মানুষের জন্য একখানা মোয়া আছে, আর সেটা হলো 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে বছরে সেই আয়ের ওপরে তাদের কর দিতে হবে না। তো আমি বছরে যে আয়টা করছি তার মধ্যে কত টাকা আমার হাতে আসছে, কতটুকু সুযোগ সুবিধা, কতটুকু আমি তার চোখে দেখতে পাচ্ছি। আপনি একবার ভেবে দেখুন যে ক্যাপিটাল গেইন যেটাকে বলা হয়, ধরুন আপনার বাবা মা একটা বাড়ি তৈরি করে গেছিলেন, এবার সেই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন, বিক্রি করে সেই টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনবেন বা ছেলে মেয়ের জন্য রেখে দেবেন। তো ইনফ্লেশন অনুযায়ী আপনার ভ্যালুয়েশন বেড়েছে, সমস্ত কিছু হিসেব টিসেব করে আপনি সেই বাড়ি বিক্রির যে টাকাটা পাবেন, সেখানে আপনার যে লাভ, সেখানে কিন্তু আপনার কোনো রিলিফ নেই,
তার উপরে সম্পূর্ণ ট্যাক্স, সম্পূর্ণ কর আপনাকে দিতে হবে। মধ্যবিত্ত মানুষজন এখন চেষ্টা করেন যে শুধুমাত্র মাইনের ওপরে না বেঁচে চারিদিকে যদি আরেকটু কিছু করা যায়, একটু শেয়ার বাজারে টাকা খাটানো, এটা ওটা নানান রকম কিছু করে লড়াই করে, ইনফ্লেশনের সঙ্গে লড়াই করে সে এগোনোর চেষ্টা করছে। মাইনে পাচ্ছে, সেখান থেকে আরেকটু টাকা পয়সা কোথা থেকে পাওয়া যায় বুদ্ধি খাটিয়ে 10 টাকা আরো সে রোজগার করছে। তার বেনিফিটটা সে কেন পাবে না? তার উপরে কিন্তু কোনো ট্যাক্স রিলিফ মধ্যবিত্তের জন্য নেই, সম্পূর্ণ ট্যাক্স এর উপর কিন্তু আপনাকে দিতে হবে। এখনো আমাদের দেশের মধ্যবিত্ত মানুষজন যদি রেস্টুরেন্টে খেতে যান, ডান দিকে মেনু কার্ডে কিন্তু ভালো করে তারা দামটা দেখে নেন। ছেলে মেয়েকে একদিন নিয়ে গেছেন, তাদের জন্য দিলদরিয়া হয়ে অর্ডার করতে পারলেও নিজেকে কিন্তু একদম মেপে ঝুপে অর্ডার করতে হয়, কারণ সেই মানুষটার কাছ থেকেই আপনি ইনকাম ট্যাক্স নিয়ে নিচ্ছেন এবং এটা খেতে যাওয়ার জন্য তাকে জিএসটিও দিতে হচ্ছে। একটা রুটি খাওয়ার আগেই আপনি এক খাবলা এদিক থেকে এক খাবলা ওদিক থেকে কেড়ে নিচ্ছেন, তাহলে তার কাছে ঠিক কতটুকু পড়ে থাকছে? এই বাজারে আমাদের মধ্যবিত্ত সমাজের মানুষজনের একটা ভালো জায়গায় গিয়ে ভালো করে সিনেমা দেখার অধিকার নেই, একটা ভালো গাড়ি কেনার মতো তার অধিকার নেই। মানে এই বাজারে একজন মধ্যবিত্তকে যদি একটা 15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে হয়, অন্তত 30 লক্ষ টাকা তাকে উপার্জন করতে হবে। এবং এইভাবেই ইনফ্লেশনের সঙ্গে লড়াই করে সে এগোচ্ছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু তারপরেও অল অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্য এই দিকের কোনো রিলিফ কিন্তু সে পাচ্ছে না। শুধু প্রত্যেকবার বাজেটে তার পিঠে যে বোঝাটা রয়েছে পাথরের, সেখান থেকে একটা নুড়ি সরিয়ে দিয়ে বলা হচ্ছে, দেখো দেখো তোমাকে কত কত চাপ মুক্ত করে দিলাম, এইবার তোমার একেবারে ফ্রি লাগবে, ভীষণ মুক্ত লাগবে, তোমাকে কতটা ছাড় দিলাম বলো তো, আর বেশি কিন্তু চেও না, আর বেশি মাথার উপরে চড়ে বসো না। তাহলে আপনি কি খাবেন? মধ্যবিত্তরা প্রত্যেক বছর বছরের পর বছর যা খেয়ে যাচ্ছেন এবং ছেলে মেয়েকে পড়িয়ে যাচ্ছেন। আমি কিন্তু অনেক কষ্ট করছি, তুই কিন্তু ভালো করে বড় হ, একটা বড় সড়ো চাকরি কর, ভালো করে টাকা পয়সা রোজগার কর। দেখুন, উই হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হচ্ছে, কর দিতে হবে না, এই যে কথাটা বলা হচ্ছে, এই পদক্ষেপ ডেফিনেটলি ভালো পদক্ষেপ। এর মাধ্যমে প্রচুর মানুষ বেনিফিট পাবেন এবং এর মাধ্যমে প্রচুর মানুষের সুরাহা হবে। কিন্তু এইটাই সেই বছর ছিল যে বছর কিন্তু বিজেপির সরকার আরো ভালো করতে পারত, সেই রিস্ক টেকিং অ্যাপেটাইট তারা দেখাতে পারত। এই গভর্নমেন্টের রিস্ক টেকিং অ্যাপেটাইট এই সময় এত কম কেন হবে? এবারে অর্থমন্ত্রী ঘোষণা করতে পারতেন যে 12 লক্ষ নয়, বরং 20 লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাব আমরা পরিবর্তন করে দিচ্ছি, 20 লক্ষ পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, এবং তারপর যারা আছেন তারা 15% ট্যাক্সের আওতার মধ্যে ঢুকে যাবেন। আপনি পুরো স্ল্যাবটা মডিফিকেশন করতে পারতেন। এবং এখানে খেয়াল করে দেখুন, 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু কর দিতে হবে না। আপনার আয় যে মুহূর্তে 13 লক্ষ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সেই যে ট্যাক্স স্ল্যাব রয়েছে যেখানে বলা আছে 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10% ট্যাক্স দিতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনার ট্যাক্সটা ক্যালকুলেট হতে থাকবে। কাজেই এইবারে কিন্তু বিজেপি সরকার, অর্থমন্ত্রী একটা বড় সড় পদক্ষেপ নিতে পারতেন। এবং এই ধরনের মডিফিকেশন, ড্রাস্টিক মেজার যদি দেখা যেত, তাহলে কি হতো? প্রথমত যে ট্রেন্ডটা আমরা কয়েক বছর ধরে দেখছি, বিশেষত 2024-এও, যে একদম টপে যারা রয়েছেন আমাদের দেশে, আমি আম্বানি আদানির কথা বলছি না, উচ্চ মধ্যবিত্তর ওপরে যারা রয়েছেন তারা বিদেশে চলে যাচ্ছেন, এখানে টাকা কামাচ্ছেন, সেই টাকা নিয়ে তারা বিদেশে চলে যাচ্ছেন। সেই হাই স্পেন্ডিং ইন্ডিভিজুয়াল যাদের খরচ করার ক্ষমতা, তাদের আমরা আমাদের দেশে ক্যাপ করতে পারতাম, আটকে রাখতে পারতাম। এবং মধ্যবিত্তের কথা আপনি ভাবুন, আগামী প্রজন্ম যারা মধ্যবিত্তের মধ্যে থেকে উঠে আসছে, তাদের মুখে আপনি ডাইভার্সিটি ইন ইনভেস্টমেন্ট, আপনি রিস্ক টেকিং অ্যাপেটাইট, আপনি পোর্টফোলিও, এই ধরনের কথা শুনতে চাইছেন। তাহলে তাদের মাথার ওপর থেকে ওই প্রেসার কুকারের সিটির যেমন অল্প অল্প করে ধোঁয়া বেরোয়, ওই রকম ভাবে চাপ তুললে তো হবে না। আপনাকে তাদের খেলার জন্য ময়দান দিতে হবে, সেই রকম জায়গা দিতে হবে যেখানে তারা টাকা পয়সাকে খেলাতে পারবে। কর্পোরেটের হাতে যদি সেই ফ্রিডমটা থাকে, মধ্যবিত্তের হাতেও সেই ফ্রিডমটা দিতে হবে, যেখানে তারা আরো বেশি করে ইনভেস্ট করতে পারবেন, নিজেদের ক্যাপাসিটি বাড়াতে পারবেন। এবং কেন বলছি যে বিজেপি সরকারের কাছে এই বছরটা সময় ছিল, কোনো মেজর ইলেকশন নেই, স্টেবল গভর্নমেন্ট রয়েছে, তারা এই রিস্ক টেকিং অ্যাপেটাইটটা দেখাতে পারতেন। এইবার 11 বছর হয়ে গেছে এই সরকার রয়েছে, সেখানে এই বেয়ার মিনিমামটুকু ডেফিনেটলি, আবারও বলছি, 12 লক্ষ টাকা যে আয় তার উপরে কর দিতে হবে না, এটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু এইটা তাদের কাছে সময় ছিল যখন তারা একটা দুর্দান্ত পদক্ষেপ নিতে পারতেন, একটা ড্রাস্টিক পদক্ষেপ নিতে পারতেন, দ্য ডেফিনেশন অফ মিডিল ক্লাস বদলে দিতে পারতেন। এবং এই পদক্ষেপটা নেবার পর তাদের হাতে এই বছর সেই সময়টা ছিল, সেই স্টেবিলিটি ছিল যে তারা দেখবেন এটা কিভাবে প্যান আউট করছে এবং মার্কেট এটাকে কিভাবে পিক আপ করছে। আপনার ছেলে মেয়ে চাকরি করবে, বড় চাকরি করতে হবে, সরকারি চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকলে তো আজকাল আর কিছুই নেই, কর্পোরেটে ঢুকতে হবে, চাকরি করতে হবে। এবার কর্পোরেটে মোটা টাকা মাইনেও নিশ্চয়ই পেতে হবে, তাই তো? তো এই কর্পোরেটদের জন্য সরকার কি করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। পুঁজিপতি যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তাদের 2019-20 এই যে কর্পোরেট ট্যাক্সের যে রেটটা, সেটা কমিয়ে দেওয়া হয়েছিল 30 থেকে
থেকে 22% নামিয়ে আনা হয়েছিল, ট্যাক্স ছাড় দেওয়া হলো। উদ্দেশ্য কি না, তারা আরো বেশি করে ইনভেস্ট করবেন, আরো বেশি পরিমাণে চাকরি বাড়াবেন, আরো মানুষের কর্মসংস্থান করবেন, এই সমস্ত কিছু। তো এর ফলে কি হয়েছিল, একটি রিপোর্ট বলছে যে প্রথম দুটো ট্যাক্স ইয়ারে এই যে কর্পোরেট ট্যাক্স রেট কমিয়ে দেওয়া হয়েছিল তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের লস, ক্ষতি হয়েছিল। কত টাকার ক্ষতি হয়েছিল? 1.84 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। তো সরকার এই যে ক্ষতিটা করলো সেটা কি কারণে? যাতে আরো মানুষের চাকরি হয়, যাতে আরো বেশি কর্মসংস্থান হয়, আরো বেশি করে ইনভেস্ট করেন এইসব কোম্পানিগুলো। তো এই কোম্পানিগুলো কি করেছে? আপনার মাইনে বাড়িয়েছে, আরো বেশি কর্মসংস্থান করেছে, কই বেকারত্বের পরিমাণই তো বেড়েছে। নিদেন পক্ষে আপনার হেলথ বেনিফিট বাড়িয়েছে, আপনাকে ঘুরতে পাঠিয়েছে, মরিশাস, গোয়া বা পুরী, মন্দারমণি কোথাও ঘুরতে পাঠিয়েছে। তাহলে যদি দেখা যায় যে আপনার মাইনে বাড়েনি, ট্যাক্স কম দিতে হয়েছে, ওদিকে আবার কর্মসংস্থান বাড়েনি, বরং বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, তাহলে এই টাকাগুলো গেল কোথায়? যে ট্যাক্সটা দিতে হলো না সেই টাকা কোথায় গেল, কার পকেটে গেল জানেন? একটি রিপোর্ট বলছে এর মাধ্যমে আমাদের দেশের যে কর্পোরেট হাউসগুলি, যে পুঁজিপতিরা, তাদের 3 লক্ষ কোটি টাকার মুনাফা হয়েছিল। 3 লক্ষ কোটি টাকার মুনাফা। এবং এই সমস্ত কর্পোরেট হাউসের মাথায় যারা বসে আছেন, এরপরেও তারা আপনাকে বলেন যে আপনি আসুন 70 ঘন্টা কাজ করুন। নারায়ণ মূর্তি, আমাদের দেশের অন্যতম একজন পুঁজিপতি এবং বেকার সহায় নারায়ণ মূর্তি, তিনি বলছেন যে 70 ঘন্টা কাজ করুন, বাড়িতে বসে কি করবেন, রবিবারেও এসে কাজ করুন, বোর হয়ে যাবেন না। আমিও তো 70 ঘন্টা কাজ করি, তাহলে আমি যদি পারি আপনি কেন পারবেন না? আচ্ছা, আপনি যদি 70 ঘন্টা কাজ করেন, নারায়ণ মূর্তির যত কোটি কোটি টাকার মালিক, আপনিও কি সেটা হবেন? আপনাকে সেই টাকা নারায়ণ মূর্তি দেবেন বা কোনো পুরস্কার দেবেন, কিংবা উনি নিজের মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিয়ে বলবেন যে আচ্ছা বাবা, তুমি তো 70 ঘন্টা কাজ করছো, চলো এইটা হচ্ছে তোমার পুরস্কার। তিনি এগুলো কি করবেন? আপনারা নারায়ণ মূর্তির জামাইকে সবাই চেনেন, ইউকের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, অন্যতম ধনী প্রাইম মিনিস্টার ছিলেন। হেরে যাওয়ার পরেও তিনি কিন্তু ফ্যাফা করে ঘুরছেন না রাস্তায়, তিনি কিন্তু বেশ সুন্দর একটা কুশনের উপরে বসে আছেন, যদিও তার যে কাজ সেই কাজে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু নারায়ণ মূর্তি আপনাকে বলছেন আপনি 70 ঘন্টা কাজ করুন। তারই সঙ্গে নারায়ণ মূর্তির যে নাতিপুতিরা, তারাও কিন্তু রয়েছেন বিদেশে, তারাও রয়েছেন ইউকেতে, এবং সেখানে যদি তারা কাজকর্ম করেন নিয়ম অনুযায়ী, তারা কিন্তু সপ্তাহে 48 ঘন্টা কাজ করবেন। তারপর তাদের ছুটি রয়েছে, তারপর তাদের আরো নানা রকম সুযোগ সুবিধাও রয়েছে। 48 ঘন্টার বেশি তারা কাজ করবেন না। তাহলে আমার নাতিপুতি থাক দুধে ভাতে, আর আপনার ক্ষেত্রে বলা হবে আপনি 70 ঘন্টা কাজ করুন, কারণ আপনাকে বলতে হবে মেরা ভারত মহান, ভাড় মে যায় এমপ্লয়ি, মালিক বেঈমান। অথবা আরো একজন রয়েছেন লার্সেন এন্ড টার্বো, সেই সুব্রমণ্যন, তিনি তো আবার বলে দিয়েছেন 90 ঘন্টা কাজ করুন। কি করবেন বাড়িতে থেকে? স্ত্রীর মুখের দিকে কতক্ষণই বা তাকিয়ে থাকা যায়, বোর হয়ে যাবেন, আপনি এসে কাজ করুন। তাই বলি কি, এই সমস্ত কথাবার্তা শুনে মোটিভেটেড হবেন না, আপনি বরং এই সমস্ত কথা না শুনে বাড়ি ফিরে যান। নারায়ণ মূর্তি সম্প্রতি জানা যাচ্ছে 50 কোটি টাকার একখানা ফ্ল্যাট কিনেছেন, 8400 স্কোয়ার ফিটের একখানা ফ্ল্যাট কিনেছেন। এবার আপনি 700 থেকে 800 স্কোয়ার ফিটের একখানা ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে কত প্ল্যানিং করতে হয়, কত বছর ধরে টাকা জমাতে হয়, আপনার নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যায়। কিন্তু তিনি আপনাকে বলছেন 70 ঘন্টা কাজ করুন, আরেকজন বলছেন 90 ঘন্টা কাজ করুন। এসব কথা শুনে নাচবেন না। যদি নাচতেই হয় তাহলে বাড়ি ফিরে নিজের পার্টনারের সঙ্গে, নিজের পরিবারের মানুষের সঙ্গে নাচুন। সেদিকে বরং সম্পর্ক ঠিক থাকলে কাঁদার মতো একজন সঙ্গী পাওয়া যাবে। আর এইগুলো না শুধুমাত্র কথার কথা নয়, বাতেলা নয়, এগুলো হচ্ছে ক্যাপিটালিজম 101। যা কাজ আপনি করছেন, যেভাবে আপনাকে নিংড়ে নেওয়া হচ্ছে, তার বিনিময়ে টাকাটা আপনাকে বুঝে নিতে হবে। ইউ শুড বি পেড ফর ইউর ট্যালেন্ট। কারণ যে যারটা কিন্তু বুঝেই নিচ্ছে। এই যেমন দেখুন, যারা সরকার নাড়াতে পারে তাদের জন্য কিন্তু আলাদা রকমের জায়গা রয়েছে, আলাদা জিনিসপত্র রয়েছে, তারা কিন্তু প্রত্যেক বছর নিজেদেরটা একদম বুঝে সুঝে নিয়ে নেবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তাদের ভরে ভরে দেওয়া হয়েছিল আগের বারের বাজেটে, কারণ সরকার ধরে রাখতে হবে। তো এই যে বিহারকে আগের বার এত এত টাকা পয়সা দেওয়া হলো, সেই দিয়ে বিহারে ঠিক কি হলো? রাস্তাঘাট সব ঠিক হয়ে গেছে, অন্ততপক্ষে কাজ শুরু হয়ে গেছে, হাসপাতাল, পরিষেবা, পরিকাঠামো সমস্ত কিছুতে আমূল পরিবর্তন বিহারে চলে এসেছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই কাজকর্ম নিশ্চয়ই শুরু হয়ে গেছে, চোখে পড়তে শুরু করে দিয়েছে। কই এইরকম খবর তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু মোদি বাবুর 2029 পর্যন্ত সরকার ধরে রাখার জন্য নীতিশ কুমারকে প্রয়োজন। তাই নীতিশ কুমারকে অনেক বেশি প্রয়োজন তার। আপনাকে 2029 অব্দি দরকার নেই, 2029-এ গিয়ে আবার আপনার কথা মনে পড়বে। তাই আপাতত নীতিশ কুমারকে দরকার। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের দেওয়া হবে। প্রথম বছর দেওয়া হলো কারণ হচ্ছে তারা সরকার গড়েছেন, দ্বিতীয় বছর দেওয়া হলো কারণ বিহারে নির্বাচন রয়েছে,
হয়েছে, সেই নির্বাচনকে মাথায় রেখে নীতিশ কুমারকে এবারেও দেখেছেন ভরে ভরে দেওয়া হয়েছে। তো এইরকম 12 মাসে 12টা জিনিস তো চলেই আসবে, প্রত্যেক বছর কিছু না কিছু চলেই আসবে। যারা সরকার নাড়াতে পারেন তাদের প্রয়োজন, তাদের ক্যাম্পেনিং, তাদের নির্বাচন চলেই আসবে। তাহলে এবারের বাজেটটা কিরকম হলো? আগের বারেরটা যেমন হয়েছে। আপনি কি করবেন? এর আগের বাজেট শুনে যা করেছিলেন বা তার আগের বাজেট শুনে যা করেছিলেন। একটা গান আছে খুব পুরনো, তার কথাগুলো অনেকটা এরকম যে হাল চাল ঠিকঠাক হ্যায়, সব কুছ ঠিকঠাক হ্যায়, বিয়ে কিয়া है एमए किया, लगता है वो भी एमए किया, काम नहीं है वरना यहाँ आपकी दुआ से सब ঠিকঠাক है। ওই রকমই ব্যাপার, সব ঠিকঠাক है। এত বেশি কথা বলে আপনি কি করবেন? তাহলে আপনি কি বলতে চাইছেন? মোদির থেকে দিদি বেটার? দিদি এর থেকে ভালো কিছু করতে পারবেন? নির্মলা সীতারামনের থেকে অমিত মিত্র বেশি ঘোল খাওয়াতে পারবেন? নাকি নির্মলা তাই অমিত মিত্রকে ঘোল খাইয়ে দিলেন? আহা, কংগ্রেস যে এত কিছু করে দিয়ে গেছে, কই সে সম্পর্কে তো কিছু বলেন না। কংগ্রেস যা ঘেটে দিয়ে গেছে সেগুলো ঠিক করতে সময় তো লাগবে। আরে এইটুকু তো দেওয়া হলো, এই যে 12 লক্ষ আয় পর্যন্ত কর নেই, এটুকুতেই থেমে যেতে পারছেন না? এটা ভালো বলেই থেমে যান না, আবার খারাপটা দেখতে হবে কেন? সব এতে খালি খারাপ দেখা, খালি সব জায়গা থেকে নেগেটিভ জিনিসপত্র বার করা, এসব বলবেন না। আপনিও এই সমস্ত বলবেন, গালাগালি দেবেন, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, গালাগালি খেতেও হবে। আমরা এসব বাজেটের কি বা বুঝি বলুন? আপনারা ব্রিজ দেখুন, আপনারা ব্রিজ ভেঙে পড়া দেখুন, সব ঠিকঠাক হ্যায়। আমরা বাজেটের আর কি বুঝি আদার দ্যান দ্য ফ্যাক্ট, এই যে বাজেট হচ্ছে, যা হচ্ছে, টাকা পয়সা যেখানে যা যে খাতে দেওয়া হচ্ছে, সবটা কিন্তু এই পাবলিকেরই টাকা। হাঁটতে চলতে উঠতে বসতে ফিরতে খেতে, এই যে জিএসটি বাবদ প্রত্যেক জায়গায় ট্যাক্স আমরা দিচ্ছি, সেই টাকা পয়সা দিয়েই তো সরকার সবকিছু করছে। আমাদের ট্যাক্সের টাকাতেই সবটা হচ্ছে, আকাশ থেকে তো আর টাকা পয়সা পড়ছে না। কিন্তু তারপরেও আপনি এত কি বোঝেন বাজেটের? এত কথা বলছেন কেন? অর্থনীতি বোঝেন নাকি? এই যেমন দেখুন, আমি এত খেটে খুটে করা একটা পর্ব করার পরেও কেউ একটা এসে এই কমেন্টে যখন লিখবেন যে আপনি কিছুই বোঝেন না বা বেশি বোঝেন, বেশি বোঝাম, এই হিসেবে এর থেকে বেশি আর কি বুঝবেন, 1 মিনিটও তার কিন্তু সময় লাগবে না। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাজেটে আপনার পরিকাঠামো, আপনার প্রগ্রেস, আপনার ভবিষ্যৎ, আপনার অর্থনীতি, সমস্ত কিছু আপনাকেই বুঝে নিতে হবে। কিন্তু সেটা বোঝার মতো বুদ্ধি বা সেই নিয়ে প্রশ্ন তোলার মতো বিবেচনা কোনোটাই আপনার নেই। অতএব বেশি কথা বলবেন না, ইউ 2 রুপিস পিপল। ব্যাস, আর কি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের এই বাজেট সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।